আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা যেহেতু করোনা পরিস্থিতিতে সবাই লকডাউনে আছি, আমরা ঘরে অবস্থান করব, নিজেও ঘরে অবস্থান করব, আরেকজনকেও ঘরে অবস্থান করার জন্য উৎসাহিত করব। এ পর্যায়ে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আমার ক্লাসটি উপভোগ করে ক্লাসটি দেখে ডাউনলোড করে সংরক্ষণ রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আর আমার ক্লাসটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করব আমার প্রিয় শিক্ষার্থীদেরকে। আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব হারভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে যারা দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এবং দৃষ্টি আকর্ষণ করছি গর্জনী ইসলামী আলিম মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়ালেখা করে তাদের জন্য তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে ইংরেজি সেকেন্ড পেপারে যে সবচেয়ে হার্ড বিষয় হচ্ছে ন্যারেশন। যে ন্যারেশনের সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি হোয়াইট বোর্ডে একটা সেন্টেন্স লিখেছি এই বিষয়ে। আমি পড়ার পর আমি আমার পাঠের দিকে যাচ্ছি। যে সেন্টেন্সের মধ্যে আমি লিখেছি, মা উমর সাইফি সেড টু মি, আই এম এ স্টুডেন্ট। উমর সাইফি বলেছিল আমি একজন ছাত্র। প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যে সেন্টেন্সটি এটা সম্পর্কে যখন আমরা একটু করে চিন্তা করব তখন আমাদের মাথায় যেটা নক করে সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে স্পিচ। আমি ন্যারেশন এবং স্পিচ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আজকে যে টপিক্সটি সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে টপিক্স। যে ন্যারেশনের মধ্যে যে টপিক্স সেটা হচ্ছে দ্য প্রাইমারি আইডিয়াস অফ স্পিচের প্রাথমিক ধারণা। এখানে গিয়ে আমি যে বিষয়টি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো যে আমাদের এক নম্বর আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে স্পিচ, এটার বাংলা হচ্ছে উক্তি। আমি এ পর্যায়ে আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা একটু খাতা কলম নিয়ে যদি একটু নোট করে ফেলো তাহলে তোমাদের জন্য ভালো হয়। যেটা তোমরা নোট হিসেবে যে কোনো সময় তোমরা এটা আর ডাউনলোড করা ইয়াটি আর দেখতে হবে না, নিজে খাতাটি অ্যানালাইসিস করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। এরপরে 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে প্রত্যেকটি ন্যারেশন 2 প্রকার। ন্যারেশন হচ্ছে 2 প্রকার। একটার নাম হচ্ছে ডিরেক্ট, আরেকটার নাম হচ্ছে ইনডিরেক্ট, যেটার বাংলা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ। এই আমরা কিন্তু প্রায়শ দেখে থাকি যে আমাদের প্রশ্নের মধ্যে যে বিষয়টি আসে সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, এটাকে আমাদের ইনডিরেক্ট করতে হয়। তো আমি ডিরেক্ট ন্যারেশনের যে স্ট্রাকচার সেটা একটু আলোচনা করতেছি। ডিরেক্ট ন্যারেশন, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অবলিক, অবজেক্ট কমা ইনভার্টেড কমা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অবলিক, EXT ইনভার্টেড কমা। এখানে যে ভার্বটি বলা হচ্ছে এটা মূলত সে অথবা সেট এটার উপর ভিত্তি করা হয়। আর এখানে যে ভার্বটি হচ্ছে এটা 12 ফর্মস অফ ভার্ব। আমরা তো এমনি প্রায়শ দেখে থাকি যে সাবজেক্ট অবজেক্ট, এটা আমাদের চেনা জানা। সাবজেক্ট এবং অবজেক্ট মূলত এটা পার্সন ভিত্তিক হয়, নাম্বার পার্সন ভিত্তিক হয়। অতএব এখানে যে ভার্বটি সেটি দেখা যাচ্ছে সে সেড
আর এখানে যে ভার্বটি এটা হচ্ছে 12 ফর্ম অফ ভার্বস। আর এটা মূলত দেখা যায় ভার্ব 1 এবং ভার্ব 2 এর উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থীরা, এই স্ট্রাকচার ডিরেক্টের যে স্ট্রাকচার এটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদের প্রাথমিক যে জ্ঞানগুলো দরকার সেটা হচ্ছে 3 নাম্বার অপশনটা আসছে ডিরেক্ট নেরেশনে দুইটি পার্ট। কয়টি পার্ট? দুইটি পার্টস। একটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুইটা বিষয় আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। যে রিপোর্টিং ভার্ব কোনটা, আমি একটু কলম দিয়ে দেখাচ্ছি যে ইঙ্গিত করে। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এইটার উপর ভিত্তি করে আমাদের কিছু প্রাইমারি জ্ঞান এখানে অর্জিত হয়েছে। সেটা হচ্ছে যে একটু আমি বলি যে রিপোর্টিং ভার্বটি হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্বটি স্যাসেট থাকবে, অবজেক্ট অবলিক এক্সটি থাকবে। আরেকটা বিষয় হচ্ছে এটা কমা ইনভার্ট কমার বাহিরে, এটা আগেও হতে পারে, রিপোর্টেড পরেও হতে পারে। আর রিপোর্টেড স্পিচে দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবলিক এক্সটি, যেটা ইনভার্টেড কমা দ্বারা আবৃত। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু এবার মুছতে চাচ্ছি যে কেউ যদি নোট না করে থাকেন একটু নোট করে ফেলবেন। এখন আমাদের 3 নম্বর অপশন গেছে ডিউরিং ন্যারেশনের দুইটি পার্ট, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমি যে অপশনটি বলবো সেটা হচ্ছে 4 নাম্বার, রিপোর্টিং ভার্ব চেনার উপায়। চেনার উপায় আমরা কিভাবে রিপোর্টিং ভার্ব চিনব সেটা আমি একটু আগেই বলেছি। যেমন এখানে আছে, এখান থেকে বলি, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থাকে। 2 নম্বরে দেখা যাচ্ছে ভার্ব থাকে। একটু আরেকটু বড় করে লিখি, ভার্ব যেটার নাম হচ্ছে সে অথবা সেট অথবা টেল অথবা টোল্ড অথবা আক্স অথবা আস্কড। এখানে প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, যে বিশেষ করে এগুলাই ব্যবহৃত হয়, সেজন্য অন্যান্য টেন্স আমরা ব্যবহার করে থাকি না। এরপরে নাম্বার 3, অবজেক্ট থাকে। কি থাকে? অবজেক্ট থাকে। এরপরে নাম্বার 4, যেটা সবচেয়ে চমৎকার বিষয়, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এটা একটু মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটি ইনভার্টেড কমার বাইরে হয়। রিপোর্টিং ভার্বটি ইনভার্টেড কমা এর বাহিরে হয়। যেমনটি এখন আমরা যদি এটা দেখি, মা উমর সাইফি সেড টু মি, এটা যদি এটা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে কিসের বাহিরে? কমা ইনভার্টেড কমার বাহিরে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অতএব রিপোর্টেড স্পিচ চেনার উপায় 5 নাম্বার, রিপোর্টেড স্পিচ চেনার উপায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচ আমরা কিভাবে চিনবো, কিভাবে জানবো। এটা এখানে যেহেতু নোট করে দেওয়া হবে, এটা একটু এই বিষয়ে একটু খাতায় নোট করে ফেললে ভালো হয়। যে 1 নাম্বার সাবজেক্ট থাকে। কি থাকে? প্লিজ সাবজেক্ট থাকে। এরপরে 2 নাম্বার ভার্ব থাকে। ভার্ব বলতে এটা আমি আগেও বলেছি, এটা হচ্ছে টেন্স অনুসারে। এরপরে অবজেক্ট থাকে। এরপরে 4 নাম্বার যেটা
বিশেষ কিছু শব্দ থাকে, বিশেষ ওয়ার্ড থাকে, থাকতে পারে, থাকতে পারে, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে যে চমৎকার বিষয় সেটা হচ্ছে ইনভার্টেড কমা এর ভিতরের অংশ। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক এবং সম্মানিত ভিউয়ার্স, সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে রিপোর্টেড স্পিচ শেখার উপায়ের মধ্যে আমরা এখানে যে বিষয়টি আমি আলোচনা করেছি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এবারটি হবে টেন্স অনুসারে, ভার্বগুলো হবে, এটা মনে রাখতে হবে। এখানে আমাদের সব প্রত্যেকের উচিত টেন্স সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা। এরপরে অবজেক্ট থাকবে, বিশেষ কিছু ওয়ার্ড থাকবে, এরপরে ইনভার্ট কমা এর ভিতরের অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে আমাদের ডিরেক্ট নারেশন, চেনার উপায় এবং প্রাথমিক জ্ঞান। এখন আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন কোনো সেন্টেন্স, কোনো প্রশ্ন দেখি, প্রশ্নের মধ্যে আমরা দেখি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে থিওরি, এটা আমরা মূলত আমাদের প্রশ্নের মধ্যে চলে আসে। তো এই বিষয়ে আমি প্রাথমিক আর কিছু আলোচনা করব। সেটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রাথমিকভাবে যে পরিবর্তনের যে ধারণা প্রয়োজন, আমি এটা সম্পর্কে বলবো। এটা সম্পর্কে আমি লিখতে চাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি যে আমাদের যে ধারণাগুলো, প্রাথমিক যে ধারণাগুলো জানা দরকার। যেমন এক, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। কার পরিবর্তন হবে না? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। যে পরিবর্তন হবে সেগুলো আমি এখানে আলোচনা করতেছি। যে আলোচনার মধ্যে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ হলে, কি হলে? অ্যাসার্টিভ হলে কার পরিবর্তে? এই তো সেডের পরিবর্তে টোল্ড আসে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ সেন্টেন্সে, রিপোর্টেড স্পিচে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্স হলে টেল হবে, পাস্ট টেন্স হলে টোল্ড হবে। এরপরে ইন্টারোগেটিভ হলে সেডের পরিবর্তে আস্কড বসে। কি বসে? আস্কড। ইম্পেরেটিভ হলে said, said এর পরিবর্তে যে বিষয়গুলো আসে, আদেশ, অর্ডার,
অর্ডার হবে, উপদেশ অ্যাডভাইসড হবে, নিষেধ নিষেধ বুঝালে বেইট হবে, তারপর প্রস্তাব বুঝালে প্রপোজড হবে, একটু করে সময় নিচ্ছি আমি। সামরিক আদেশ হলে আদেশের জন্য কমান্ডেড হবে, কয়টা গুণে দেখি একটু, 1 2 3 4। এরপরে অনুরোধ বুঝালে অনুরোধের জন্য বসবে রিকোয়েস্টেড। তারপর সাধারণ ক্ষেত্রে টোল্ড, টিওএলডি, টোল্ড বসে। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে ইম্পেরেটিভ সেন্টেন্সে সে সেই টু এর পরিবর্তন যেভাবে হয়। আদেশ বুঝালে অর্ডার হবে, উপদেশ বুঝালে অ্যাডভাইসড হবে, নিষেধ বুঝালে বেইট হবে, প্রস্তাব বুঝালে প্রপোজড হবে, এরপরে সামরিক আদেশ বুঝালে কমান্ডেড হবে, আর অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড হবে, সাধারণ ক্ষেত্রে টোল্ড হবে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা যাব অপটেটিভ সেন্টেন্সে, যে অপটেটিভের মধ্যে আমরা যে পাচ্ছি অপটেটিভ সেন্টেন্সে অপটেটিভ হলে স্যাড পরিবর্তে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে উইশ অথবা উইশড হবে, অথবা প্রে অথবা প্রেইট হবে। এরপরে আমাদের মনে রাখতে হবে এক্সক্লামাটরির ক্ষেত্রে এক্সক্লামাটরি হলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদের স্যাড পরিবর্তে এস আনন্দের জন্য আনন্দ বুঝালে এক্সক্লেইমড উইথ জয়। দুঃখ হলে এক্সক্লেইমড উইথ সরু। এরপরে সাধারণ ক্ষেত্রে এক্সক্লেইমড হবে। এই যে 5 প্রকার সেন্টেন্স, প্রিয় শিক্ষার্থীরা, যে অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ, এক্সক্লামাটরি, এই বিষয়গুলো আমাদের দ্রুত বলতে পারতে হবে। অ্যাসার্টিভ হলে সেড এর পরিবর্তে টেল টোল্ড, ইন্টিগ্রেটিভ হলে সেড আস্কড, ইম্পেরেটিভ হলে 6-7টা কথা আমাদের মনে রাখতে হবে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, সামরিক আদেশ, প্রস্তাব, এবং সাধারণ ক্ষেত্রে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। অপটেটিভ হলে উইশড হবে অথবা প্রেইট হবে। এরপর এক্সক্লামেটরির ক্ষেত্রে 3টা অপশন আমাদের মনে রাখতে হবে, এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো, এবং সাধারণ ক্ষেত্রে শুধুমাত্র কি বসবে, এক্সক্লেইমড বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কত নাম্বার পর্যন্ত গেছি? আমরা গেছি যে 2 নাম্বার। 2 নাম্বার বলতে আমরা পরিবর্তনের নিয়মের মধ্যে 2 নাম্বার। 1 নাম্বারে বলেছি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তন, 2 নাম্বারে বলেছি রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এখন 3 নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরিবর্তন হবে। অবজেক্ট পরিবর্তন হবে না। এরপরে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, কমা, ইনভার্টেড কমার পরিবর্তন। কিসের পরিবর্তন প্রিয় শিক্ষার্থীরা? কমা, ইনভার্ট কমার
পরিবর্তন। তাহলে এটার নাম্বার হচ্ছে 3, 3 পরে হচ্ছে 4, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তন, কমা এর পরিবর্তন হবে, পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীরা, কমা ইনভার্ট কমার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ঠিক ওই যে সেন্টেন্স মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ হলে, অ্যাসার্টিভ হলে, অ্যাসার্টিভ এর জন্য দ্যাট, অ্যাসার্টিভ হলে কি দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ হলে কি দ্যাট। ইন্টিগ্রেটিভ হলে, ইন্টিগ্রেটিভ হলে ইফ অথবা অথবা প্রদত্ত WH ফর্ম, ব্যবহৃত WH ফর্ম, যে প্রশ্নের মধ্যে যদি একটি ইন্টিগ্রেটিভ হয় তাহলে ওই ইন্টিগ্রেটিভের যে WH ফর্মটি হয়েছে সেম WH ফর্ম। এরপরে ইম্পারেটিভে, ইম্পারেটিভ হবে যে আপনার টু, তবে লেট থাকলে দ্যাট, লেট থাকলে এমনি স্বাভাবিক ক্ষেত্রে টু হবে, তবে লেট থাকলে কি হবে দ্যাট হবে। এরপরে ইম্পারেটিভের পরে অপটেটিভ, অপটেটিভ, অপটেটিভে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে দ্যাট। এরপরে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরিতেও দ্যাট। তাহলে একদম সিম্পল বিষয় যে অ্যাসার্টিভে দ্যাট, ইন্টিগ্রেটিভে ইফ অথবা প্রদত্ত WH ফর্ম, ইম্পারেটিভে টু, তবে লেট থাকলে দ্যাট, অপটেটিভে দ্যাট, এক্সক্লামেটরিতে দ্যাট, এক্সক্লামেটরিতে দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নাম্বার 4 এ আছি। এরপরে নাম্বার 5, পার্সনের পরিবর্তন, অথবা অর্থাৎ 5 নাম্বারে আমরা বলতে পারি যে সাবজেক্টের পরিবর্তন। অর্থাৎ যেখানে আমরা শিখব সাবজেক্টের পরিবর্তন 5 নাম্বার, রিপোর্টেড স্পিচের, স্পিচের সাবজেক্টের সাবের পরিবর্তন, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট পরিবর্তন। কার পরিবর্তন? রিপোর্টেড স্পিচে সাবজেক্টের পরিবর্তন, রিপোর্টেড স্পিচে সাবজেক্টের পরিবর্তন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মূলত পার্সনের বিষয়, যে এখানে আমরা পার্সন হিসাব করে আমরা ইয়াগুলো করতে পারি, যে নাম্বার পার্সন অনুসারে আমাদের পরিবর্তনগুলো করতে হয়। যে একটু সংক্ষিপ্ত আকারে বলি আমি, যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট যদি ফার্স্ট এবং থার্ড পারসন হয়, না ফার্স্ট পারসন এবং থার্ড পারসন আই, উই, হি, শি, দে, করিম, এই জাতীয় এগুলা যদি হয় তাহলে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, অনুসারে হবে, সাবজেক্ট অনুসারে হবে, সাবজেক্ট অনুসারে হবে, সাবজেক্ট অনুসারে হবে। তাহলে এটা একদম সিম্পল বিষয় যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থার্ড পারসন হয়, 1 এবং 3 হয়, তাহলে আমাদেরকে 1 অনুসরণ করতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করতে হবে। এরপরে যদি সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, কোন পারসন প্লিজ? সেকেন্ড পারসন, টু এন্ড ডি, সেকেন্ড পারসন যেমন ইউ হয়, তখন আমাদের পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বে অবজেক্টকে অনুসরণ করবে। কাকে অনুসরণ করবে প্রিয় শিক্ষার্থীরা? অবজেক্টকে অনুসরণ করতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন। এই সাবজেক্টের পরিবর্তনে আমাদের মনে রাখতে হবে, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পারসন থার্ড পারসন হয়, তাহলে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের
কি ভার্ব হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে কি হবে? পরিবর্তন হবে। এ পর্যায়ে আমি একটু 6 নম্বরে আরেকটু পার্সনের কথা আলোচনা করে ফেলি। সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অবজেক্টের পরিবর্তন। অবজেক্টের পরিবর্তনের মধ্যে আমরা শিখব রিপোর্টেড স্পিচের অবজেক্ট যদি সেকেন্ড পার্সন ইউ হয় তাহলে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করতে হবে। অবজেক্ট অনুসারে কি হবে? পরিবর্তন হবে। এটা আরেকটা বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিলাম যে রিপোর্টেড স্পিচের অবজেক্ট যদি অবজেক্টের পরিবর্তন, এই পরিবর্তন যেটা হবে সেটা রিপোর্টেড স্পিচের অবজেক্ট যদি সেকেন্ড পার্সন ইউ হয় পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে, অবজেক্ট অনুসরণ করে পরিবর্তন করতে হবে। আর যদি অবজেক্ট যদি রিপোর্টেড স্পিচের অবজেক্ট যদি ফার্স্ট এবং থার্ড পার্সনের অবজেক্টগুলো কি কি? প্লিজ, মি, আস, হিম, হার, দেম, করিম, এইগুলো যদি হয়ে থাকে তাহলে আমাকে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তাহলে এটা কার পরিবর্তন শিখলাম প্রিয় শিক্ষার্থীরা? এগুলো হচ্ছে নাম্বার পার্সনের পরিবর্তন। এগুলো হচ্ছে নাম্বার পার্সন হিসেবে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা এভাবে পরিবর্তনগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন বা টেন্সের পরিবর্তন আমি 7 নাম্বারে আলোচনা করতেছি। নাম্বার 7 এর মধ্যে রিপোর্টেড স্পিচের ভার্ব বলতে টেন্সের পরিবর্তন। টেন্সের কি পরিবর্তন গুলো আমরা দেখি। পরিবর্তন সমূহ আমরা দেখব। এদিকে আমি ডিরেক্ট লিখতেছি, ইনডিরেক্ট অর্থাৎ প্রশ্নের আমরা যখন উত্তর করতে যাব এটা আমাকে করতে হবে, এটা আমি পরিবর্তনগুলা করব। যদি ভার্ব 1 থাকে ভার্ব 2 হবে। যদি এম ইজ এর থাকে তাহলে আমাকে করতে হবে ওয়াজ অয়ার। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিলে আমি অত্যন্ত খুশি হব যে হ্যাভ থাকলে হ্যাড, এরপরে ভার্ব 2 থাকলে ভার্ব 2 ফার্স্ট ফর্ম হ্যাড প্লাস ভার্ব 3 হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরে ওয়াজ অয়ার থাকলে হ্যাড বিন কি হবে? প্লিজ, হ্যাড বিন হবে। এরপরে যে আমাদের যে নিয়মগুলা সেটা হচ্ছে আমি কিছু অক্সিলিয়ারি ভার্ব আমরা ফিউচার টেন্সে ব্যবহার করি, এগুলো আমরা ফিউচার ফর্মও বলে থাকি, এগুলাকে আমরা মডেল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে দেখতে পাই। সেটার জন্য আমি এটা এক্সট্রা আবার আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, যেমন ক্যান, উইল, শ্যাল, মে, এগুলা ফার্স্ট ইনডাইরেক্ট করার সময় যে কুড হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? প্লিজ, কোড, ওড, শোড, মাইট, MIGST মাইট। কিন্তু এগুলা যদি এখানে থাকে কোড, ওড, শোড, মাইট, এগুলা যদি এদিকে থাকে হুবহু বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তবে যদি মাস্ট থাকে, মাস্ট আমি 2 বার লিখতেছি, মাস্ট যদি বাধ্যবাধকতা বুঝায় তাহলে মাস্ট হুবহু বসে যাবে, এটা মনে রাখতে হবে। আর যদি সাধারণ ক্ষেত্রে হয় তাহলে হ্যাড টু হবে। কি হবে? এগুলা কার পরিবর্তন প্রিয় শিক্ষার্থীরা? এইগুলো হচ্ছে টেন্সের পরিবর্তন। এই টেন্সের পরিবর্তনগুলো আমাদের মনে রাখতে হবে। এই পরিবর্তনগুলো হবে আরেকটা বিষয়, এই পরিবর্তনগুলো হবে যে রিপোর্টিং একটা নোট,
টেন্সের পরিবর্তনগুলো হবে টেন্সের পরিবর্তন সমূহ হবে যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সে হয়। এইটা কিন্তু মনে রাখতে হবে, ফার্স্ট টেন্সে হয়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এতক্ষণ যে নিয়মগুলো আমরা করলাম, এইটা ফার্স্ট টেন্সে হতে হবে। ফার্স্ট টেন্সে হলে আমরা টেন্সের পরিবর্তন করব, না হয় অন্যথায় টেন্সের পরিবর্তন আমাদের প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে টেন্সের পরিবর্তন হয় না, নাম্বার পার্সনের কি হয়, পরিবর্তন হয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। অনেকের অনেক হয়তোবা আসতে পারে, একঘেয়েমিতে জড়তা আসতে পারে। তো জড়তার কোনো প্রয়োজন নাই, একঘেয়েমিতার কোনো প্রয়োজন নাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা ওই যে ইয়ার মধ্যে স্ট্রাকচারের মধ্যে বিশেষ কিছু ওয়ার্ডের পরিবর্তন সেটা শেষ করে আমি আমার পার্ট এখানে শেষ করব। যে 8 নাম্বার 8 বিশেষ ওয়ার্ডের পরিবর্তন, বিশেষ ওয়ার্ডসের পরিবর্তন। বিশেষ ওয়ার্ডের পরিবর্তনগুলা যেমন আমি একদিকে ডিরেক্ট দিচ্ছি, ডিরেক্টে যদি থাকে এইটা থাকে, ইনডিরেক্টে এটা করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে যে ডিরেক্টে কি আছে, টুডে, তারপর নাও, হেয়ার, দিস, দ্যাস, দাস, তারপর লাস্ট প্লাস নাউন, yesterday, yesterday, tomorrow, tomorrow। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইংরেজিতে বানান এবং অর্থ শিখে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত বানান এবং অর্থ জড়তা যায় নাই, ততক্ষণ পর্যন্ত কখনো ইংরেজিতে ভালো হওয়া যাবে না। টুডে, এটা দ্যাট ডে হবে, দ্যাট ডে। নাও থাকলে কি হবে, দেন। হেয়ার, দেয়ার হবে। দিস, দ্যাট হবে। দোস, দ্যাস, এটা কি হবে, দ্যাস, এটা দোস হবে। দাস কি হবে, সো। লাস্ট, দ্য প্রিবায়াস প্লাস নাউন, ডে থাকলে ডে। yesterday, the previous day, tomorrow, the following day। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা আলোচনা করেছি। এখন আমি সর্বপ্রথম একটা সেন্টেন্স লিখেছিলাম, ওইটার একটু আলোচনা করে আমি শেষ করতে চাচ্ছি। তো সকলের আমি সুন্দর দৃষ্টি কামনা করছি যে আমি যে সেন্টেন্স লিখেছিলাম, মা, উমর, সাইফি said to me, I'm a student in class 1 now। আমি বর্তমানে ক্লাস 1 এর শিক্ষার্থী। এইটাকে আমি পরিবর্তন করব। যে পরিবর্তনের যে প্রাইমারি কথাগুলো বলা হচ্ছে, আমি একটু প্রত্যেক শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করব। এটা আছে ডিরেক্টে, এটাকে আমরা ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট করলে আমি কি বলেছি, আমি বলেছি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি হুবহু বসে যাবে। তাহলে মা, উমর, এটা হচ্ছে সাবজেক্ট, সাইফি। এরপরে সেড টু এর পরিবর্তে 5টা কথা বলেছি, অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এখানে রিপোর্টেড স্পিচটি আম স্টুডেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য সেড টু এর পরিবর্তে টোল্ড বসবে, এরপরে মি বসবে, এরপরে কমা, ইনভার্ট কমার জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি বসে, দ্যাট বসে। আর এটা কোন পারসন, ফার্স্ট পারসন, এটা মা, উমর, সাইফি অনুসারে সি হবে।
এরপরে এমইজেড থাকলে কি হবে ওয়াজ ওয়্যার, কি হবে ওয়াজ ওয়্যার। এরপরে স্টুডেন্ট, এটা অবজেক্ট, এটা কোনো পরিবর্তন হবে না। এ স্টুডেন্ট ইন ক্লাস 9, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ সেটার জন্য এটা বসে যাবে। এরপরে ওয়ান ক্লাস 1, এরপরে নাও থাকলে কি বসে দেন বিশেষ ওয়ার্ডের মধ্যে যেটা আছে। ধন্যবাদ সকল শিক্ষার্থীদেরকে আমার এতক্ষণের দীর্ঘ ভিডিও ন্যারেশনের উপর, প্রাথমিক ধারণার উপর ভিডিওটি দেখার জন্য। এবং ভবিষ্যতে আমি আরও নতুন নতুন আলোচনা নিয়ে, নতুন নতুন টপিকস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আমি প্রত্যেককে আমার নতুন নতুন ক্লাসগুলা দেখার জন্য সবিনয় অনুরোধ রেখে সকলকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানিয়ে, এবং আমার চ্যানেলে যে শিক্ষা প্রযুক্তি ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।